হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু IMR ক্লাসেস। SLST মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে MCQ সিরিজ শুরু করেছি সুলতানি ও মুঘল যুগের ওপর, এটি অষ্টম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব মুঘল যুগের শাসনতন্ত্র, অর্থনীতি, স্থাপত্য, সাহিত্য, চিত্রকলার ওপর ইম্পর্টেন্ট কিছু MCQ। পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আশা করি MCQ সিরিজের এই ভিডিওগুলি তোমাদের এক্সাম প্রিপারেশনকে দিশাদান করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে এবং MCQগুলি সলভ করতে সুবিধা হবে, নিজেদের প্রিপারেশনকেও যাচাই করে নিতে পারবে। MCQ সিরিজের PDF টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হতে পারো। ওই টেলিগ্রাম চ্যানেলেই সমস্ত PDF তোমরা পাবে। এই টপিকের প্রথম প্রশ্ন, মুঘল যুগে মীর বখশির কর্তব্য কী? অপশন এ, কৃষকদের কাছ থেকে কর ধার্য করা। অপশন বি, আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ। অপশন সি, বিচারপতি। অপশন ডি, সামরিক দপ্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, সামরিক দপ্তর। মুঘল যুগে যে মীর বখশির পদ ছিল, এই মীর বখশি ছিলেন সামরিক বিভাগের প্রধান এবং সৈন্যবাহিনী সংগঠন করা, বেতন প্রভৃতি বিষয়ের দায়িত্ব তিনি পালন করতেন। মুঘল যুগে বা মুঘল শাসনতন্ত্রে যে কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা ছিল, এই কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থায় চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। প্রথমত দেওয়ান বা যাকে উজির বলা হতো। এই দেওয়ান বা উজির তিনি অর্থনৈতিক বিভাগের প্রধান ছিলেন, অর্থাৎ রাজস্ব দপ্তরের প্রধান ছিলেন এই দেওয়ান বা উজির। দ্বিতীয়ত ছিলেন মীর বখশি। তিনি সামরিক বিভাগের প্রধান। তৃতীয়ত ছিলেন মীর সমন। মীর সমন তিনি রাজ পরিবারের দেখাশোনা করতেন। চতুর্থ ছিলেন সদর উস সুদর। সদর উস সুদর তিনি ধর্মীয় ও বিচার বিভাগের প্রধান ছিলেন। নেক্সট কোশ্চেন, মধ্যযুগীয় ভারতে মনসবদারি ব্যবস্থা চালু হয়েছিল মূলত। অপশন এ, সেনাবাহিনীতে নিয়োগ। অপশন বি, রাজস্ব আদায় সহজ করা। অপশন সি, ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করা। অপশন ডি, পরিষ্কার প্রশাসন কার্যকর করা। মধ্যযুগীয় ভারতে যে মনসবদারি ব্যবস্থা চালু হয়েছিল, এই মনসবদারি ব্যবস্থার মূল উদ্দেশ্যই ছিল পরিষ্কার প্রশাসন কার্যকর করা, অর্থাৎ প্রশাসন ব্যবস্থাকে একটি সাংগঠনিক রূপ প্রদান করার উদ্দেশ্য। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। মধ্যযুগীয় ভারতে এই মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর। আকবর তার শাসনের একাদশ বর্ষে অর্থাৎ
1667 খ্রিস্টাব্দে এই মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন। এই মনসবদারি ব্যবস্থা আকবরের নিজস্ব উদ্ভাবন ছিল না। মনসভ্যতা আব্বাসিদ খলিফাদের শাসনকালেও চালু ছিল এবং মধ্য এশিয়ায় চেঙ্গিজ খান, যিনি মঙ্গল নেতা, ও তৈমুর লং এই প্রথা চালু করেছিলেন এবং তারাও এই মনসবদারি ব্যবস্থার মাধ্যমেই প্রশাসনকে সুগঠিত করেছিলেন। তবে মুঘল যুগে যে মনসবদারি ব্যবস্থা আকবর চালু করেছিলেন সেক্ষেত্রে নিয়মকানুন আকবরের কিছু নিজস্ব উদ্ভাবন ছিল। এই মনসবদারি ব্যবস্থার মাধ্যমে আকবর প্রশাসনে সামরিক এবং বেসামরিক ব্যক্তিদের তাদের র্যাঙ্ক বা পদ এবং তাদের বেতন এবং মনসবদারদের অধীনে কত সংখ্যক সওয়ার অর্থাৎ অশ্বারোহী সৈন্য থাকবে সে সব কিছু স্থির করে দিতে চেয়েছিলেন। অর্থাৎ একটি কার্যকরী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্য ছিল এই মনসবদারি ব্যবস্থার মধ্যে। আকবর প্রাথমিক পর্বে এই মনসবদারি ব্যবস্থার সংখ্যাগত দিক বা মনসবদারি ব্যবস্থার সংখ্যাগত বিন্যাস চালু করেছিলেন। যে সংখ্যাগত বিন্যাস আকবর চালু করেছিলেন তার সর্বনিম্ন ছিল 10 এবং সর্বোচ্চ ছিল 10,000 এবং এই 10 থেকে 10,000 পর্যন্ত সংখ্যাগত বিন্যাসের টোটাল 66টি স্তর ছিল। কিন্তু বাস্তবে এই 66টি স্তর ইউজ হতো না, বাস্তবে 33টি স্তর ইউজ হতো। আকবরের প্রবর্তিত এই মনসবদারি ব্যবস্থার যে সংখ্যাগত বিন্যাস ছিল, এই বিন্যাসে যারা 500 পর্যন্ত মনসব পেত তারা মনসবদার বলে গণ্য হতো। অপরদিকে যারা 500 থেকে 2,500 পর্যন্ত মনসব পেত তারা আমির বলে গণ্য হতো। আর যারা 2,500 তার পরবর্তী মনসব পেত তারা আমির ই আজম নামে পরিচিত হতো। সংখ্যাগত বিন্যাসের দিক থেকে মনসবদাররা এই 3টি ভাগে বিভক্ত ছিল। পরবর্তীকালে আকবর 1595 থেকে 1596 এই খ্রিস্টাব্দের নাগাদ মনসবদারি ব্যবস্থায় একটু পরিবর্তন এনেছিলেন। এক্ষেত্রে মনসবদারদের যে বেতন এবং তার পদমর্যাদা এবং কত সংখ্যক অশ্বারোহী সৈন্য থাকবে তার জন্য 2টি পদ তৈরি করলেন, একটি হলো জাট, অপরটি হলো সওয়ার। এই জাট এই পদের দ্বারা কোনো মনসবদারের পদ মর্যাদা অর্থাৎ তার র্যাঙ্ক নির্ধারিত হতো এবং তার বেতন নির্ধারিত হতো। অপরদিকে সওয়ার এর দ্বারা কোনো মনসবদারের অধীনে কত সংখ্যক অশ্বারোহী সৈন্য থাকবে সেটা নির্ধারিত হতো। আকবর 1595 এবং 96 খ্রিস্টাব্দে এই জাট এবং সওয়ার এই 2টি পদের দ্বারা মনসবদারি ব্যবস্থায় কিছুটা অভিনবত্ব এনেছিলেন। পরবর্তীকালে মনসবদারি ব্যবস্থায় পরিবর্তন আনেন জাহাঙ্গীর, যিনি সওয়ার পদের উপপদ হিসাবে দোআসপা ও সিয়াসপা চালু করেছিলেন।
এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ যে কোন মুঘল সম্রাট তিনি মনসবদারি ব্যবস্থায় দো আসপা ও সি আসপা চালু করেছিলেন। তাহলে মুঘল সম্রাট জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন? আকবর, বাবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। মুঘল সম্রাট জাহাঙ্গীর তিনি তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। ভারতে তামাক চাষের প্রচলন হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময়ে এবং মুঘল সম্রাট আকবরের সময়ে তামাক চাষের প্রচলন করেছিল পর্তুগিজরা। পরবর্তীকালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে ব্যাপকভাবে তামাক চাষ শুরু হলে জাহাঙ্গীর এই তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। নেক্সট কোশ্চেন, মুঘল প্রশাসনে মুহতাসিব ছিল? অপশন এ সামরিক কর্মকর্তা, অপশন বি পররাষ্ট্রমন্ত্রী, অপশন সি চিঠিপত্র কর্মকর্তা বিভাগ, অপশন ডি জননৈতিকতার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি জননৈতিকতার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই মুহতাসিবদের কাজ ছিল যে শরীয়তি বিধান অনুযায়ী জনসাধারণের জীবন সঠিকভাবে পালিত হচ্ছে কিনা বা কোনো বিধান লঙ্ঘিত হচ্ছে কিনা সেই বিষয়ে দেখাশোনা করা এবং এই বিষয়টি নিয়ে সম্রাটকে অবগত করা। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তিনি এই মুহতাসিবদের নিয়োগ করেছিলেন। নেক্সট কোশ্চেন, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে কোনটি সত্য নয়? অপশন এ 33টি বিভাগ ছিল, অপশন বি তারা শর্ত সাপেক্ষ এবং মাসাহাত পদ লাভ করেছিল, অপশন সি তাদের সবার পদ মর্যাদা জাট পদ মর্যাদাকে ছাড়িয়ে যেত, অপশন ডি সকল বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মনসব প্রদান করা হতো। মনসবদারি ব্যবস্থায় 33টি বিভাগ ছিল এবং মনসবদাররা তারা শর্ত সাপেক্ষ এবং মাসাহাত পদ লাভ করত, কিন্তু মনসবদারি ব্যবস্থায় সওয়ার পদ কখনো জাট পদের থেকে বেশি হতো না, তাই অপশন সি ভুল। সকল বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মনসব প্রদান করা হতো, এটি সঠিক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। মনসবদারি ব্যবস্থায় যাদের জাট ও সওয়ার সংখ্যা সমান হতো তারা প্রথম শ্রেণীভুক্ত বলে গণ্য হতো, আর যাদের সওয়ার সংখ্যা জাটের অর্ধেক হতো তারা দ্বিতীয় শ্রেণীভুক্ত হতো। অপরদিকে যাদের সওয়ার সংখ্যা জাটের অর্ধেকের কম হতো তারা তৃতীয় শ্রেণীভুক্ত হতো, কিন্তু সওয়ার পদ কখনো জাট পদকে ছাড়িয়ে যেত না। নেক্সট কোশ্চেন, মুঘল প্রশাসনে মদত ই মাস কি ছিল? অপশন এ টোল ট্যাক্স, অপশন বি শিক্ষিত ব্যক্তিকে প্রদত্ত রাজস্ব, অপশন সি সামরিক কর্মকর্তাদের পেনশন প্রদান, অপশন ডি উৎপাদন কর। মদত ই মাস ছিল শিক্ষিত ব্যক্তিকে প্রদত্ত রাজস্ব। এ প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট কোশ্চেন, মুঘল যুগে বাতাই এই শব্দের অর্থ হলো ধর্মীয় কর, রাজস্ব নির্ধারণের পদ্ধতি, সম্পত্তি কর, জল কর।
মুঘল যুগে বাতায় এই শব্দের অর্থ হলো রাজস্ব নির্ধারণের পদ্ধতি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। এই বাতাই পদ্ধতি আবার বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন গাল্লা বক্সি, এটি ফার্সি শব্দ। হিন্দি ভাষায় এটি বাতাই বা একে আবার হিন্দি ভাষায় ভাওয়ালি বলা হতো। এই বাতাই পদ্ধতি ছিল শস্য ভাগাভাগি পদ্ধতি। এই পদ্ধতিতে শাসক উৎপাদনের একটা অংশ রাজস্ব হিসাবে নিয়ে নিত। এই বাতাই পদ্ধতিতে তিনভাবে শস্য ভাগ করা হতো। প্রথমত ছিল রসি বাটাই, দ্বিতীয়ত ছিল ক্ষেত বাটাই, তৃতীয়ত ছিল ল্যাং বাটাই। রসি বাটাই ছিল শস্য ঝাড়াই করার পর বন্টন। অপরদিকে ক্ষেত বাটাই ছিল যে শস্যপূর্ণ ক্ষেতকে বন্টন করা হতো। আর ল্যাং বাটাই ছিল যে শস্য কাটার পর সেটাকে স্তূপ করা হতো, অর্থাৎ স্তূপ করে যে বন্টন হতো সেটা ছিল ল্যাং বাটাই। মুঘল যুগে রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে আরও অনেক পদ্ধতি চালু ছিল, যেমন জাবদি প্রথা। এই জাবদি প্রথায় জমি জরিপ করা হতো। জমি জরিপ করা হতো, পাশাপাশি জমির উৎপাদন শক্তি নির্ধারণ করা হতো এবং এই জমির উৎপাদন শক্তির উপর ভিত্তি করেই জমিকে তিনটি ভাগে ভাগ করা হতো: ভালো জমি, মাঝারি জমি ও খারাপ জমি। এই জাবদি প্রথায় জমিকে আবার চারটি ভাগে ভাগ করা হতো: প্রথমত ছিল পোলাজ। পোলাজ হলো সেই জমি যে জমিতে সারা বছর চাষ হতো। দ্বিতীয়ত ছিল পৌরটি। পৌরটি হলো সেই জমি যে জমিতে কিছুকাল চাষ করার পর কিছু সময়ের জন্য উর্বরতা সঞ্চয়ের জন্য রেখে দেওয়া হতো। তৃতীয়ত ছিল চাচর। চাচর হলো যে জমিকে একবার চাষ করার পর 2-3 বছর ফেলে রাখা হতো। অপরদিকে ছিল বাঞ্জার। যে জমিতে চাষের অযোগ্য বা খুব কম পরিমাণ চাষ হতো সেই জমিগুলো বাঞ্জার জমির মধ্যে অন্তর্ভুক্ত হতো। জাবদি প্রথায় জমিকেও এই চারটি ভাগে ভাগ করা হয়। রাজস্ব নির্ধারণের অপর উল্লেখযোগ্য পদ্ধতি হল দহশালা ব্যবস্থা। আকবরের সময়ে এই দহশালা ব্যবস্থা অনুযায়ী রাজস্ব নির্ধারণ করা হতো
এক্ষেত্রে বিগত 10 বছরের উৎপাদনের গড় নির্ণয় করা হতো। বিগত 10 বছরের গড় নির্ণয় করে তার 1/3 অংশ রাজস্ব হিসাবে নির্ধারিত হতো। এবং এই দহশালা ব্যবস্থা আবার বন্দোবস্ত ব্যবস্থা নামেও পরিচিত। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এটা ইম্পর্টেন্ট যে কোন রাজস্ব নির্ধারণের ব্যবস্থা বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত। তাহলে দহশালা ব্যবস্থা বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের কোন শাসকের প্রচলিত কিছু মুদ্রায় রাম সীতার প্রতিকৃতি উৎকীর্ণ ছিল? ভোজ, সিদ্ধরাজ জয়সিংহ, জৈনুল আবেদিন, আকবর। আকবর তার বেশ কিছু প্রচলিত মুদ্রায় যেখানে রাম সীতার প্রতিকৃতি উৎকীর্ণ করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, আকবর। মুঘল যুগে যে মুদ্রা প্রচলিত ছিল সেই মুদ্রার বেশিরভাগ ছিল রৌপ্য মুদ্রা। এছাড়া কিছু তামার মুদ্রা ছিল এবং কিছু সোনার মুদ্রা ছিল। মুঘল যুগে রূপোর তৈরি মুদ্রা যেমন বাবর ও হুমায়ুনের সময়ে যে মুদ্রা চালু ছিল তা হলো শাহরুখী। এছাড়া শেরশাহ একটি মুদ্রা চালু করেছিলেন যেটি ছিল রুপি বা রুপিয়া। তামার মুদ্রা ছিল দাম। শেরশাহ এই তামার মুদ্রা চালু করেছিলেন। অপরদিকে সোনার মুদ্রা হলো মোহর। এই মুদ্রাটিও শেরশাহ চালু করেছিলেন। তাহলে শেরশাহ 3টি মুদ্রা চালু করেছিলেন, একটি রুপি বা রুপাইয়া বা রুপিয়া, অপরটি দাম ও সোনার মুদ্রা মোহর। নেক্সট কোশ্চেন, মুঘল চিত্রকলা সম্পর্কে কোনটি সঠিক? যুদ্ধক্ষেত্র, পশু পাখি ও প্রাকৃতিক দৃশ্য, দরবারি চিত্র, উপরের সবকটি। অর্থাৎ মুঘল যুগে যে চিত্রকলা অর্থাৎ যে চিত্র আঁকা হতো সেই চিত্রের বিষয়বস্তু কি কি ছিল? মুঘল যুগের যে চিত্রকলা সেখানে বিষয়বস্তু হিসাবে যুদ্ধক্ষেত্র, বিভিন্ন ছবি আঁকা হতো, পশু পাখি প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকা হতো এবং দরবারি চিত্রের বিকাশ ঘটেছিল। এই সময় সম্রাটকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনাবলী সেগুলোকে চিত্রে আঁকা হতো। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবকটি। মুঘল যুগে চিত্রকলা পরিপূর্ণ বিকাশ লাভ করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে। যে কোনো এক্সাম পেপারে এই কোশ্চেনটা দেখতে পাওয়া যায় যে কোন শাসকের সময়ে মুঘল চিত্রকলা চরম শিখরে পৌঁছেছিল? তাহলে জাহাঙ্গীরের সময়ে। চিত্রকলা চরম খ্যাতি লাভ করে বা চরম শিখরে পৌঁছেছিল কার সময়ে? জাহাঙ্গীরের সময়ে। নেক্সট কোশ্চেন, মুঘল চিত্রকলার কে ভিত্তি স্থাপন করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি হুমায়ুন, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। মুঘল চিত্রকলার ভিত্তি স্থাপন করেছিলেন
মুঘল সম্রাট হুমায়ুন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। হুমায়ুনের সময়ে পারস্য থেকে দুজন বিখ্যাত চিত্রকর এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন যে দুজন চিত্রকর ছিলেন, প্রথমত সৈয়দ আলী তাবরিজি, দ্বিতীয়ত ছিল আব্দুস সামাদ। এই সৈয়দ আলী তাবরিজি এবং আব্দুস সামাদ এই দুজন চিত্রকর আকবরের সময়ে দস্তান ই আমির হামজার চিত্রগুলি অঙ্কন করেছিলেন। এবং এই আব্দুস সামাদকে সিরিন কলম বলা হতো। এটা একটা কোশ্চেন যে কোন চিত্রকরের উপাধি ছিল সিরিন কলম। তাহলে আব্দুস সামাদের উপাধি ছিল সিরিন কলম বা দস্তানি আমির হামজার এই চিত্রগুলো কে বা কারা অঙ্কন করেছিলেন? সৈয়দ আলী তাবরিজি ও আব্দুস সামাদ। নেক্সট কোশ্চেন, কার রাজত্বকালে মুঘল চিত্রকলা বিকশিত হয়েছিল? ঔরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রকলা বিকশিত হয়েছিল। জাহাঙ্গীরের আমলে বা তার দরবারে যে সমস্ত চিত্রকররা ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা, তারা হলেন বিসেন দাস, এই বিসেন দাস তিনি প্রতিকৃতি অঙ্কনের জন্য তার বিশেষ খ্যাতি ছিল। জাহাঙ্গীর এই বিসেন দাসকে প্রতিকৃতি অঙ্কন শেখার জন্য তিনি পারস্যে পাঠিয়েছিলেন। তাহলে কোন চিত্রকরকে জাহাঙ্গীর পারস্যে পাঠিয়েছিলেন প্রতিকৃতি অঙ্কন শেখার জন্য? বিসেন দাসকে। অপর উল্লেখযোগ্য চিত্রকর হলেন আকা রিজার। আকা রিজার মিনিয়েচার চিত্রের জন্য বিখ্যাত ছিলেন। আর ছিলেন ওস্তাদ মনসুর। মনসুর তিনি পশু পাখি চিত্র অঙ্কন করতেন এবং এই মনসুর এর উপাধি ছিল নাদির উল আসর। আর ছিলেন আবুল হাসান। আবুল হাসান তিনি রূপক ধর্মী চিত্র অঙ্কন করতেন। এবং আবুল হাসানকে নাদির উল জামান এই উপাধি দেওয়া হয়েছিল। নাদির উল জামান। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পেলাম যে ঔরঙ্গজেব কাকে প্রতিকৃতি অঙ্কন শেখার জন্য পারস্যে পাঠিয়েছিলেন? বিসেন দাসকে। মিনিয়েচার চিত্রের জন্য কোন চিত্রকর বিখ্যাত ছিলেন? আকা রিজার। নাদির উল আসর এই উপাধিটি কে লাভ করেছিলেন?
ওস্তাদ মনসুর, যিনি পশু পাখি চিত্র অঙ্কনে দক্ষ ছিলেন। নাদির উল জামান এই উপাধিটি কে পেয়েছিলেন? আবুল হাসান। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ঔরঙ্গজেব ভালো বাজাতে পারতেন? সেতার, পাখোয়াজ, বীণা, উপরের কোনোটিই নয়। ঔরঙ্গজেব তিনি বীণা ভালো বাজাতে পারতেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। এবং মুঘল সম্রাট আকবর তিনি নাকড়া বাজাতে পারতেন। নেক্সট কোশ্চেন, তানসেনের আসল নাম কি? মকরম চাঁদ পান্ডে, রামতনু পান্ডে, লালা কলবন্ত, বাজ বাহাদুর। তানসেনের আসল নাম ছিল রামতনু পান্ডে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। তানসেন তিনি মুঘল সম্রাট আকবরের দরবারে একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। আকবরের দরবারে ৩৬ জন সঙ্গীত শিল্পী ছিলেন। এবং তার দরবারে ১৭ জন চিত্রকর ছিলেন। তার রাজসভায় যে ১৭ জন চিত্রকর ছিলেন, এই ১৭ জন চিত্রকরের মধ্যে ১৩ জন ছিলেন হিন্দু, অর্থাৎ ১৩ জন ছিলেন হিন্দু চিত্রকর। তার রাজসভায় যে সমস্ত চিত্রকর ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দশবন্ত, এই দশবন্ত তিনি রজমনামা গ্রন্থের চিত্র অলঙ্করণ করেছিলেন। অপরদিকে ছিলেন বসাবন, এই বসাবন তিনি মজনু চিত্র অঙ্কন করেছিলেন। আর দশবন্ত হল রজমনামা গ্রন্থের অলঙ্করণ চিত্র। এই রজমনামা হল মহাভারতের ফার্সি অনুবাদ। অপরদিকে মোহাম্মদ হোসেন অন্যতম চিত্রকর ছিলেন। এই মোহাম্মদ হোসেনকে আকবর তিনি জারিন কলম এই উপাধি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট লালা কলাবন্তের কাছ থেকে সঙ্গীত শিখেছিলেন? হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান। এই প্রশ্নের সঠিক উত্তর হল আকবর, অপশন সি। নেক্সট কোশ্চেন, দিল্লির শিক্ষাকেন্দ্র যেটি মাদ্রাসা ই বেগম নামে পরিচিত সেটি কে নির্মাণ করেন? গুলবদন বেগম, মহম আনাগা, জেবুন নিসা, জিনাত মহল। মাদ্রাসা ই বেগম এই শিক্ষাকেন্দ্রটি নির্মাণ করেছিলেন মহম আনাগা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট কোশ্চেন, হুমায়ুন নামা কে রচনা করেন? বাবর, হুমায়ুন, গুলবদন বেগম, জাহাঙ্গীর। হুমায়ুন নামা এই গ্রন্থটি রচনা করেন গুলবদন বেগম। সঠিক উত্তর অপশন সি। গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন।
এই গুলবদন বেগম তিনি হুমায়ুনের আত্মজীবনী হুমায়ুন নামা রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে হিতোপদেশ এর ফার্সি অনুবাদ করেছিলেন? দারাশিকো, তাজুল মালি, আব্দুল কাদের বদাউনি, আবুল ফজল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, তাজুল মালি। তাজুল মালি তিনি হিতোপদেশের ফার্সি অনুবাদ করেছিলেন। নেক্সট কোশ্চেন, আনোয়ার ই সুহেলি কোন গ্রন্থের ফার্সি অনুবাদ? পঞ্চতন্ত্র, মহাভারত, রামায়ণ, সুরসাগর। আনোয়ার ই সুহেলি পঞ্চতন্ত্রের ফার্সি অনুবাদ। এই পঞ্চতন্ত্রের ফার্সি অনুবাদ করেছিলেন আবুল ফজল। মুঘল সম্রাট আকবর তিনি অনুবাদ দপ্তর গঠন করেছিলেন এবং সেখানে বিভিন্ন গ্রন্থকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল, যেমন মহাভারত। এই মহাভারতের ফার্সি অনুবাদ করেছিলেন ফৈজি। মহাভারতের ফার্সি অনুবাদের নাম হলো রজমনামা। রামায়ণের ফার্সি অনুবাদ করেন বদাউনি। অথর্ববেদের ফার্সি অনুবাদ করেন হাজি আহমেদ সিরহিন্দি। ভগবত পুরাণ, এই ভগবত পুরাণ অনুবাদ করেছিলেন টোডরমল। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে মহাভারতের ফার্সি অনুবাদ কে করেছিলেন, বা মহাভারতের ফার্সি অনুবাদ গ্রন্থটির নাম কি, অথর্ববেদের ফার্সি অনুবাদ কে করেছিলেন, বা রামায়ণের ফার্সি অনুবাদ কে করেছিলেন। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাটকে সতীদাহ প্রথা নিষিদ্ধ করার কৃতিত্ব দেওয়া হয়, যিনি বলেছিলেন যদি কোনো বিধবা নিজের ইচ্ছায় সতী না হয় তাকে সতীদাহ করা যাবে না? আকবর, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, আকবর। আকবর তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন বলা যায়, কারণ তিনি সমসাময়িক পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করার ব্যাপারে প্রথম উদ্যোগ নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, দোআঁসপা ও সিআঁসপা কি এবং কে এটি চালু করেন? অপশন এ, আকবর কর্তৃক প্রবর্তিত একটি রাজস্ব ব্যবস্থা। অপশন বি, শাহজাহান কর্তৃক প্রবর্তিত স্থাপত্যের সাজসজ্জা পদ্ধতি। অপশন সি, মনসবদারি ব্যবস্থায় একটি উচ্চতর পদ যেটি ঔরঙ্গজেব তৈরি করেছিলেন। অপশন ডি, জাহাঙ্গীর কর্তৃক প্রবর্তিত সওয়ারের একটি উপপদ। দোআঁসপা সিআঁসপা এটি মুঘল সম্রাট জাহাঙ্গীর চালু করেছিলেন এবং এটি সওয়ারের একটি উপপদ ছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন, মুঘল আমলে হর করা কাদের বলা হয়? অপশন এ, জনসাধারণের নীতি নৈতিকতা প্রয়োগকারী, সংবাদ লেখক ও প্রতিবেদক, গোপন চিঠি লেখক ও তথ্যদাতা, গুপ্তচর এবং বিশেষ কুরিয়ার। মুঘল আমলে হর করা
বলা হতো যারা গুপ্তচর এবং বিশেষ কুরিয়ার ছিল তাদেরকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন, আকবর ও ঔরঙ্গজেবের আমলে যথাক্রমে কটি প্রদেশ ছিল? অপশন এ 15টি ও 21টি, অপশন বি 17টি ও 19টি, অপশন সি 14টি ও 20টি, অপশন ডি 16টি ও 19টি। আকবর ও ঔরঙ্গজেবের সময়ে যথাক্রমে প্রদেশ ছিল 15টি এবং 21টি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। মুঘল আমলে যে প্রাদেশিক প্রশাসন ব্যবস্থা ছিল, এই প্রাদেশিক প্রশাসন ব্যবস্থায় যে প্রদেশ ছিল সেই প্রদেশগুলোকে বলা হতো সুবা, এবং সুবার যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো সুবাদার। সুবাগুলো আবার কতকগুলি জেলায় বিভক্ত ছিল, সেগুলোকে বলা হতো সরকার। সরকারের যিনি প্রধান ছিলেন তিনি হলেন ফৌজদার। সরকারগুলি আবার কতকগুলি এককে বিভক্ত ছিল, সেগুলোকে বলা হতো পরগনা। এই পরগনায় প্রধান ছিলেন সিকদার। আর পরগনার নিচের যে স্তর ছিল সেটি ছিল গ্রাম। গ্রামে স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রচলিত ছিল এবং গ্রাম পরিচালিত হতো গ্রামে যে সমস্ত মুখিয়া থাকত তাদের দ্বারা। তারা ছিলেন খুত, মুকাদ্দাম ও চৌধুরীদের দ্বারা। কোন শাসকের সময়ে কতগুলি সুবা ছিল সে সম্পর্কে জেনে রাখো। আকবরের সময়ে 15টি, জাহাঙ্গীরের সময়ে 17টি, শাহজাহানের সময়ে 22টি, ঔরঙ্গজেবের সময়ে 21টি। নেক্সট কোশ্চেন, মুঘল আমলে তানাব ছিল? অপশন এ ক্ষুদ্রতর আকারের একটি রাজস্ব এলাকা, অপশন বি পরিমাপের একটি অভিন্ন ও মাঝারি আকারের একক, অপশন সি লোহার রিং দ্বারা সংযুক্ত বাঁশের লাঠি দিয়ে তৈরি একটি পরিমাপ যন্ত্র, অপশন ডি কৃষক তাদের জমি এবং নির্ধারিত রাজস্ব সম্পর্কে তথ্য সম্বলিত একটি রেজিস্টার। মুঘল আমলে তানাব ছিল লোহার রিং দ্বারা সংযুক্ত বাঁশের লাঠি দিয়ে তৈরি একটি পরিমাপ যন্ত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মুঘল সমাধিটিকে তাজমহলের নমুনা হিসাবে বিবেচনা করা যেতে পারে? অপশন এ হুমায়ুনের সমাধি, অপশন বি জাহাঙ্গীরের সমাধি, অপশন সি ইতিমাদুদ্দৌলার সমাধি, অপশন ডি সেলিম চিশতির সমাধি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ হুমায়ুনের সমাধি। হুমায়ুনের সমাধিটিকে তাজমহলের নমুনা হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ তাজমহলের পূর্বে এই হুমায়ুনের সমাধিতে সেখানে তাজমহলের কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত ছিল এবং যেটি পরবর্তীকালে তাজমহলের মধ্যে দেখা গেছে, তাই তাজমহলের নমুনা হিসাবে ধরা হয় হুমায়ুনের সমাধিটিকে। এই প্রসঙ্গে বলে রাখি যে দ্বিতীয় তাজমহল নামে পরিচিত ছিল আরেকটি সমাধি, দ্বিতীয় তাজমহল।
এই দ্বিতীয় তাজমহল নামে পরিচিত হলো বিবি কা মকবরা। বিবি কা মকবরা এই সমাধিটি, বিবি কা মকবরা এই সমাধিটি হলো ঔরঙ্গজেবের স্ত্রী রাবিয়া উদ দৌরানির সমাধি। রাবিয়া উদ দৌরানির সমাধি। এই রাবিয়া উদ দৌরানির সমাধিসৌধ বিবি কা মকবরা এটি দ্বিতীয় তাজমহল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, আকবরের রাজত্বকালে একদল পণ্ডিত মহাভারতের ফার্সি অনুবাদ করেছিলেন, সেই অনুবাদ গ্রন্থটির নাম কি? সকিনাত উল আউলিয়া, রজমনামা, ইকবালনামা, আকবরনামা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, রজমনামা। নেক্সট কোশ্চেন, বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসনটি নিম্নলিখিত কোন মুঘল ভবনে রাখা হয়েছিল? অপশন এ, ফতেপুর সিক্রিতে দেওয়ান ই খাসে, অপশন বি, আগ্রা দুর্গে, অপশন সি, দিল্লির লালকেল্লার রংমহলে, অপশন ডি, দিল্লির লালকেল্লার দেওয়ানি আমে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, দিল্লির লালকেল্লার দেওয়ানি আমে। ময়ূর সিংহাসন এটি তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। শিল্পী বেবাদল খাঁ তিনি এই ময়ূর সিংহাসনটি তৈরি করেছিলেন। তাহলে ময়ূর সিংহাসন এটি তৈরি করেছিলেন কোন শিল্পী? বেবাদল খাঁ। এই ময়ূর সিংহাসনটি পরবর্তীকালে লুণ্ঠন করেছিলেন পারসিক নেতা নাদির শাহ। নাদির শাহ তিনি 1739 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে পরাজিত করেন কারনালের যুদ্ধে। এবং মোহাম্মদ শাহকে 1739 খ্রিস্টাব্দে কারনালের যুদ্ধে পরাজিত করার পর তিনি দিল্লি থেকে বিপুল পরিমাণে সম্পদ লুণ্ঠন করেছিলেন, তার মধ্যে এই ময়ূর সিংহাসনটি ছিল। নেক্সট কোশ্চেন, দারা শিখো নিম্নলিখিত কোন সাহিত্যগুলি রচনা করেছিলেন? সফিনাত উল আউলিয়া, সকিনাত উল আউলিয়া, হাসানাত উল আরিফিন, মাজমা উল বাহারিন। নিচের কোডগুলি থেকে উত্তরটি নির্বাচন করুন, অর্থাৎ নিচে যে এ বি সি ডি এই অপশনগুলি রয়েছে তার বেসিসে সঠিক উত্তর নির্বাচন করতে হবে যে দারা শিখো তিনি কোন সাহিত্য গ্রন্থগুলি রচনা করেছিলেন। দারা শিখো তিনি সফিনাত উল আউলিয়া এই গ্রন্থ রচনা করেছিলেন, সকিনাত উল আউলিয়া এই গ্রন্থটিও রচনা করেছিলেন, হাসানাত উল আরিফিন এই গ্রন্থটিও রচনা করেছিলেন, মাজমা উল বাহারিন এই গ্রন্থটিও রচনা করেছিলেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান ডি, উপরের সবকটি। নেক্সট কোশ্চেন, শেরশাহের রাজস্ব সংস্কার সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য? পরিমাপের ভিত্তিতে ভূমি রাজস্ব নির্ধারণ, ইলাহি গজ নামক পরিমাপের একটি নতুন এককের প্রবর্তন, উৎপাদনের ভিত্তিতে জমিকে 3টি ভাগে বিভক্ত, ভালো, মাঝারি, খারাপ, উৎপাদনের 1/3 ভূমি রাজস্ব হিসাবে নির্ধারণ, কৃষকদের মালিকানা দলিল প্রদান এবং তাদের কাছ থেকে গ্রহণযোগ্যতা দলিল অর্জন। নিচের কোডগুলো থেকে সঠিক উত্তরটি বেছে নাও, অর্থাৎ
শেরশাহ রাজস্ব সংস্কার করার ক্ষেত্রে কোন কোন উদ্যোগগুলি নিয়েছিলেন? প্রথম, পরিমাপের ভিত্তিতে ভূমি রাজস্ব নির্ধারণ তিনি করেছিলেন। ইলাহি গজ নামক পরিমাপের ভিত্তিতে পরিমাপের যে নতুন এককের প্রবর্তন তিনি করেননি, কারণ এক্ষেত্রে তিনি সিকান্দারি গজ এর দ্বারা পরিমাপ করতেন। এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে তিনি তিনটি ভাগে বিভক্ত করেছিলেন: ভালো, মাঝারি, খারাপ। উৎপাদনের 1/3 ভূমি রাজস্ব হিসাবে নির্ধারণ করেছিলেন সত্য। কৃষকদের মালিকানা দলিল প্রদান এবং তাদের কাছ থেকে গ্রহণযোগ্যতা দলিল অর্জন, অর্থাৎ পাট্টা এবং কবুলিয়ত প্রথার যে প্রচলন তা তিনি করেছিলেন। সুতরাং এদিক থেকে দেখলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 1, 3, 4, 5, কারণ 2 এই অপশনটি ভুল। নেক্সট কোশ্চেন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশান এ পোলাজ, যেটি বার্ষিক চাষযোগ্য জমি। চাচর, 1 বা 2 বছরের জন্য ফেলে রাখা জমি। বাঞ্জার, 3 বা 4 বছরের জন্য ফেলে রাখা জমি। পৌরটি, 4 বা তার বেশি সময় ধরে অচাষযোগ্য জমি। নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিক হল অপশান এ পোলাজ। পোলাজ জমি যেটি বার্ষিক চাষযোগ্য জমি, অর্থাৎ যে জমিতে প্রতি বছর চাষ হতো। চাচর জমি যেটি 3-4 বছর বা 2-3 বছরের জন্য ফেলে রাখা হতো এই চাচর জমিগুলিকে। বাঞ্জার জমি যেটি অচাষযোগ্য জমি, 4 বা তার বেশি সময় ধরে পড়ে থাকত। আর পৌরটি জমি কিছুকাল চাষ করার পর মাটির উর্বরতা ফিরিয়ে আনার জন্য 1-2 বছর ফেলে রাখা হতো। তাই বাই অপশন এখানে পোলাজ এটি সঠিক। নেক্সট কোশ্চেন, তুজুক ই বাবরি গ্রন্থটি কে ফার্সি ভাষায় অনুবাদ করেন? অপশান এ আবুল ফজল, অপশান বি আমির খসরু, অপশান সি আব্দুর রহিম, অপশান ডি দৌলত খান। তুজুক ই বাবরি এই গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন আব্দুল রহিম। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান সি। তুজুক ই বাবরি এই গ্রন্থটি রচনা করেছিলেন বাবর নিজে। তিনি ছিলেন প্রথম মুঘল সম্রাট। এবং বাবর এই তুজুক ই বাবরি এই গ্রন্থটি রচনা করেছিলেন তুর্কি ভাষায়। নেক্সট কোশ্চেন, তবাকাত ই আকবরী গ্রন্থটি কে রচনা করেন? অপশান এ আবুল ফজল, অপশান বি বদাউনি, অপশান সি মুনিম খান, অপশান ডি নিজামুদ্দিন আহমেদ। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান ডি নিজামুদ্দিন আহমেদ। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোন শাসক 12টি আদেশ জারি করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। মুঘল সম্রাট জাহাঙ্গীর তিনি 12টি আদেশ জারি করেছিলেন এবং এটি ছিল 12টি আইন সমন্বিত একটি আদেশ, যেটিকে দস্তুর উল আমলও বলা হয়। এই 12টি আদেশ বা দস্তুর উল আমল ছিল বিভিন্ন ধরনের আইনের সংকলন, যেখানে শরীয়তি বিধান অনুযায়ী মন্দির নির্মাণ সংক্রান্ত কিছু বিধান ছিল। এছাড়া অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে যে অঙ্গ পতঙ্গ ছেদ করার
যে প্রথা তা তিনি বাতিল করেছিলেন। এরকম এছাড়া উত্তরাধিকার সংক্রান্ত কিছু আইন এর মধ্যে ছিল। এরকম বেশ কিছু 12টি আদেশ সমন্বিত একটি সংকলনই ছিল দস্তুর উল আমল, এবং এটি জারি করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন, মুঘলদের সময়ে শহরের পুলিশ প্রধানকে বলা হতো কাজী, ফৌজদার, কোতোয়াল, কিলাদার। মুঘলদের সময়ে শহরের পুলিশ প্রধানকে বলা হতো কোতোয়াল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন, কিছু মনসবদারকে নগদ অর্থ প্রদান করা হতো এবং তাদেরকে বলা হতো নগদিস, জায়গিরদার, আমির, মির্জা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, নগদিস। সাধারণত যারা মনসব পেত বা মনসবদারদের দুইভাবে বেতন দেওয়া হতো। একটি নগদে বেতন দেওয়া হতো, নগদে যারা বেতন পেত তাদেরকে বলা হতো নগদিস। অপরদিকে জায়গির জমিদান করা হতো। যারা বেতনের বিনিময়ে নির্দিষ্ট ভূমিখণ্ড পেত এবং সেখানকার রাজস্ব সমান তাদের বেতন, সেই সমস্ত ভূমিখণ্ডগুলোকে বলা হতো জায়গির, এবং এই জায়গির যারা লাভ করত তাদেরকে বলা হতো জায়গিরদার। নেক্সট কোশ্চেন, টোডরমাল ছিলেন একজন রাজস্ব কর্মকর্তা। তিনি প্রথমে কার অধীনে কাজ করতেন? ভগবান দাস, শেরশাহ, হুমায়ুন, বাজবাহাদুর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, শেরশাহ। এই টোডরমল পরবর্তীকালে আকবরের রাজস্ব মন্ত্রী হয়েছিলেন। টোডরমল তিনি জাবতি প্রথার প্রবর্তক ছিলেন। এই জাবতি প্রথা নিয়ে আগে ডিসকাস করেছি যে জাবতি প্রথা কি। এই জাবতি প্রথার প্রবর্তক ছিলেন টোডরমল। আকবরের সময়ে এই প্রথা চালু হয়। নেক্সট কোশ্চেন, কৃষকদের ওপর জরিমানা ও মহসিল ওয়ানা এবং বিমা কর ইত্যাদি কর কে আরোপ করেছিলেন? শেরশাহ, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, শেরশাহ। জরিমানা এবং মহসিল ওয়ানা এটা ছিল দুটি এক্সট্রা কর। এই জরিমানা এই করটি নেওয়া হতো মূলত জমি জরিপের খরচের জন্য। অপরদিকে মহসিল ওয়ানা এই করটি নেওয়া হতো রাজস্ব আদায়ে নিযুক্ত কর্মচারীদের ব্যয়ভার এর জন্য। এবং এই জরিমানা এবং মহসিল আনার জন্য যে পরিমাণ রাজস্ব নেওয়া হতো সেটা ছিল 2 থেকে 5
বা 5% পর্যন্ত। নেক্সট কোশ্চেন, পণ্ডিত ব্যক্তিদের অনুদান হিসেবে যে জমি প্রদান করা হতো সেটি কি নামে পরিচিত? ইনাম, ওয়াকফ, সায়ুরগাল, মদত ই মাস। পণ্ডিত ব্যক্তিদের অনুদান হিসেবে যে জমি প্রদান করা হতো সেটি মদত ই মাস নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, হামজানামার বিষয়বস্তু হল স্থাপত্য, চিত্রকলা, সঙ্গীত, দর্শন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, চিত্রকলা। হামজানামার এই প্রসঙ্গটি আগে ডিসকাস করেছি যে দস্তান ই আমির হামজা, যেটি আকবরের সময়ে এর চিত্রগুলি অঙ্কন করেছিলেন আব্দুস সামাদ এবং মীর সৈয়দ আলী তাবরিজি। নেক্সট কোশ্চেন, তাজমহলের নকশাকার কে ছিলেন? ওস্তাদ ঈসা, ওস্তাদ মনসুর, ওস্তাদ রহিম, ওস্তাদ সানসের। তাজমহলের নকশাকার ছিলেন ওস্তাদ ঈসা। সঠিক উত্তর অপশন এ। তাজমহল নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। শাহজাহান তিনি 1632 খ্রিস্টাব্দে এই তাজমহলের নির্মাণ কার্য শুরু করেন এবং এর নির্মাণ শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সুরদাস, বিজু বাওরা, রামদাস বিখ্যাত গায়ক ছিলেন কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন তারা? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, আকবর। আকবরের সমসাময়িক ছিলেন এই সুরদাস, বিজু বাওরা ও রামদাস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট বহু হিন্দি গান রচনার কৃতিত্ব পান? হুমায়ুন, বাবর, আকবর, জাহাঙ্গীর। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, জাহাঙ্গীর। জাহাঙ্গীর তিনি বহু হিন্দি গান রচনা করতেন এবং এই প্রসঙ্গে বলে রাখি যে মুঘল সম্রাট শাহজাহান তিনি হিন্দি গান গাইতেন। শাহজাহান হিন্দি গান গাইতেন। এবং সম্রাট ঔরঙ্গজেবের সময়ে এই সঙ্গীতের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। তবে সম্রাট ঔরঙ্গজেবের সময়ই সঙ্গীতের ওপর সবচেয়ে বেশি সংখ্যক গ্রন্থ রচিত হয়েছিল। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ যে কোন সম্রাটের আমলে সঙ্গীতের ওপর সবচেয়ে বেশি সংখ্যক গ্রন্থ রচিত হয়েছিল, তাহলে সম্রাট ঔরঙ্গজেবের সময়ে। নেক্সট কোশ্চেন, আকবর কোন বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারতেন? বীণা, সেতার, পাখোয়াজ, নাকরা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, নাকরা। এই ছিল মুঘল যুগের শাসনতন্ত্র, অর্থনীতি, স্থাপত্য, সাহিত্য ও চিত্রকলার উপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ।
এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।